আচ্ছা, আজকের আউটলাইন হলো যে ম্যাগনেটিক ইন্ডাকশনের কিছু পোর্শন বাকি ছিল, দু একটা অঙ্ক আরো দেখবো ওখান থেকে। আর মেইনলি প্লেন ওয়েভ প্রপাগেশন, তো লসলেস মিডিয়ামের জন্য যেটা আমরা থিওরি পড়েছি তার উপরে দু একটা অঙ্ক দেখবো। খুব বেশি অঙ্ক নাই এখানে, লসের জন্য বেশি, যেটা এখনো থিওরি আমরা কভার করতে পারিনি আর কি। অর্থাৎ নেক্সট ক্লাসটা ইট মে বি লেন্দি আর কি। আজকে ক্লাস অত বেশি লেন্দি হবে না, কারণ থিওরি অত দূর আগাইতে পারিনি আমরা। তো ম্যাগনেটিক ইন্ডাকশনের দু একটা অঙ্ক বাকি ছিল, মেইনলি কন্টিনিউটি ইকুয়েশন এবং যে এই সংক্রান্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো দেখবো আগে। তো ফার্স্ট একটা অঙ্ক আছে, দেখো যে কারেন্ট ডেন্সিটি ইজ গিভেন। হ্যাঁ, তো প্রশ্ন হলো ডিটারমাইন দ্য করসপন্ডিং চার্জ ডিস্ট্রিবিউশন রো ভি। তোমাকে তো প্রপার ফর্মুলা ইউজ করতে পারলে অঙ্কগুলো বেশ সহজ আর কি। তো রো ভি পেতে গেলে যে থেকে রো ভি পর ফর্মুলাগুলো সার্চ করে বলতে পারবা কোনটা, মানে যে থেকে রো ভি পাওয়ার জন্য অ্যাকচুয়াল ফর্মুলা। এটা অ্যাক্টিভ থাকতে হবে, তোমাদের ফর্মুলাগুলো তো সামনে আছে, একটু খুঁজে বলো দেখি কোনটা হতে পারে। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার ডেল ডট জে ডেল ডট জে, ইকুয়াল টু হ্যাঁ আচ্ছা লিখলাম ডেল ডট, মাইনাস হ্যাঁ ডেল ডট জে, আচ্ছা ইকুয়াল টু মাইনাস, মাইনাস ডেল রো ভি বাই ডেল টি। এটা চার্জ কারেন্ট কন্টিনিউটি রিলেশন। ভেরি গুড ভেরি গুড, এই তো পারছো। হ্যাঁ তার মানে এটা, তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো যে আম, তুমি যদি এখানে জে এর মান ওই যেটা গিভেন আছে এটা বসাই দাও, তাহলে রো ভি এর ডিফারেন্সিয়েশনটা অন্তত পাবা। তারপর তাকে ইন্টিগ্রেট করলেই তো তুমি এটা ডেল রো ভিটা পেয়ে যাবা। তাহলে এটাকে বের করে ফেলি, দ্যাট ইজ মাইনাস ডেল রো ভি বাই ডেল টি। এটা বাম পাশে নিয়ে আসলাম, এটাকে সাবজেক্ট বানালাম, আর এটাকে ওইটাকে ওই জের এটা এখান থেকে বের করে ফেলি। আচ্ছা, তো এখানে লক্ষ্য করো খুব ইম্পর্টেন্ট বোঝার কিছু ব্যাপার আছে, যে যে আমি তো লিখবো আসলে এটা, যে এটা এটা লিখবো আসলে। হ্যাঁ, দ্যাট ইজ এটার এই যে গিভেনটার এটা ডাইভারজেন্স নেব। ওকে, তো এটা যখন ডাইভারজেন্স নেব তখন এটা কিন্তু শুধু স্পেসের ফাংশন, এই ডেলের মধ্যে কিন্তু কোনো টি নাই। মাইক বন্ধ করে দাও তাহলে সবার শুনতে সুবিধা হবে। মাইক মাইক বন্ধ করে দাও। ওকে, দেখো এখানে যখন আমি যে ডাইভারজেন্স নেব তখন এটা কিন্তু শুধু স্পেসের ফাংশন, এক্স ওয়াই জেড এর, এর মধ্যে কোনো টি নাই কিন্তু। তাহলে যে বাইরে যে কজ ওমেগা টি আছে ইট উইল বি হেল্ড কনস্ট্যান্ট। তাহলে শুধু এইটুকু নিয়ে সাথে পুরোটার সাথে টুকুন করে দেবো। তো ডাইভারজেন্স নেওয়ার খুব সহজ নিয়ম, এক্স এর কোফিসিয়েন্টকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর কোফিসিয়েন্টকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, জেড এর কোফিসিয়েন্টকে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, নো এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ, অর্থাৎ স্কেলার হয়ে যাবে। এটা কিন্তু আমাদের একেবারে একেবারে সহজ সরল এটা ইউজ করার পদ্ধতি আর কি। আর কজ ওমেগাটি যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, সব কিছু করার পরে বাইরে এটা গুণ করে দেবো, এটা বেস্ট আর কি। তাহলে আমি শুরু করি। তাহলে এখানে এক্স এর কোফিসিয়েন্ট এক্স এর রেসপেক্টে নাই, কারণ এখানে এক্স এর এক্স ক্যাপের সাথে জেড স্কোয়ার আছে, কিন্তু এক্স এর কোফিসিয়েন্টকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ওটা নাই। একটা গেল। দ্বিতীয়টা, তাহলে এখানে মাইনাস ফোর, হ্যাঁ মাইনাস ফোর ইজ এ কনস্ট্যান্ট টার্ম, আর এখানে ওয়াই স্কোয়ারকে ওয়াই রেসপেক্টে, তার মানে এখানে ইন্টু টু ওয়াই, তাই না? আচ্ছা বন্ধ করে দাও, মাইক বন্ধ করে দাও, মাইক বন্ধ করো। হ্যাঁ, তাহলে যদি কিছু জিজ্ঞেস করি বা কোনো কোশ্চেন করা থাকে তাহলে করবা। আচ্ছা, আর জেড ক্যাপের সাথে টু এক্স আছে, আমি তো জেড ক্যাপের সাথে যেটা আছে ওটাকে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, সো ওইটাও থাকবে না। তাহলে থাকবে হচ্ছে মাইনাস ফোর ইন্টু টু ওয়াই, আর ওই যে কজ ওমেগা টি ওটা কিন্তু রয়ে যাবে। তার মানে এটা হচ্ছিল মাইনাস এইট ওয়াই কজ ওমেগা টি। ওকে, এখন এটা কিন্তু লক্ষ্য করো যে মাইনাস মাইনাস কাটা চলে যাবে, তাহলে যা হবে সেটা হচ্ছে শুধু এটা কি তাহলে, হ্যাঁ মানে ডেল রো ভি ডিভাইডেড বাই ডেল টি, মাইনাস মাইনাস বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এইট ওয়াই কজ ওমেগা টি, ওমেগা টি। আচ্ছা, এখন কিন্তু এই থেকে যখন ইন্টিগ্রেট করব তখন এটা কিন্তু মানে টি এর ফাংশন, তার মানে ইন্টিগ্রেশনটা হবে টি এর রেসপেক্টে। এখানে কিন্তু দুই ধরনের কাজই হচ্ছে, দ্যাট ইজ এক্স এর রেসপেক্টেড এবং মনে করো তোমার এক্স ওয়াই জেড এগুলোর রেসপেক্টে হচ্ছে যখন তুমি ডাইভারজেন্সকে রিজলভ করবা, আর যখন ডেল রো ভি বাই ডেল টি পেয়ে গেছো এখান থেকে রো ভি পেতে গেলে জাস্ট ইন্টিগ্রেশন, এবং এই ক্ষেত্রে কিন্তু ওয়াই ইজ কনস্ট্যান্ট, রাইট? তাহলে এখান থেকে আমরা, ঠিক আছে, এটা লিখে ফেলতে পারি দ্যাট ইজ অনলি রো ভি ইজ ইকাল টু,
জাস্ট টি এর রেসপেক্ট ইন্টিগ্রেশন, তাহলে 8y cos ওমেগা টি ডিটি। ওকে, সাথে একটা কনস্ট্যান্ট c দিতে পারো, তাহলে 8y উইল বি টেকেন আউটসাইড দ্য ইন্টিগ্রাল। এখন কিন্তু y ইজ কনস্ট্যান্ট টার্ম, আমরা লিখতে পারি 8y এটা আর cos ওমেগা টি। ওকে, তাহলে এটা হয়ে যাবে sin ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা। ওকে, তাহলে এটা প্লাস সি। ধরতে পারলে ইজি টাইপের অঙ্ক সবগুলোই, ঠিক আছে। তো আমরা এভাবেও রেখে দিতে পারি, বা অথবা 8y ডিভাইডেড বাই ওমেগা sin ওমেগা টি প্লাস সি আর কি। এখন এইটাকে মানে ব্যবহার করে যদি আবার অন্য কিছু বের টের করতে বলে সেগুলোও করতে পারবা সহজেই। ফর এক্সাম্পল তোমাকে বলা হলো যে রবি তোমার জানা আছে, তোমার কারেন্ট ডেন্সিটি মানে এই চার্জ ডেন্সিটি বের করতে বললো ডি, তো গসেস ল থেকে আবার এগুলো বের করে ফেলা যাবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো ছোট ছোট কিছু জিনিস বাট ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এটা করবো আমরা। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখো, এখানে অঙ্কটা পড়ো ভালো করে। তখন বলা হচ্ছে কি যে একটা ওয়্যার যেটা ফিগারে দেওয়া আছে, যেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার একটা কারেন্ট বহন করে আর কি, আর একটা 30 সেন্টিমিটার লং মেটাল রড আছে। রডটা দেখো যে ইউ ভেলোসিটিতে উপর দিকে উঠছে, ফিগার ইজ গিভেন হ্যাঁ। আর ইউ কিন্তু বলা আছে প্রশ্নে বলা আছে ইউ ইকুয়াল টু এখানে জেড ক্যাপ 5, তো V12 বের করো। তো এইটা কোন কেস? এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা কন্ডাক্টর মুভ করছে এমন কেস এটা। তার মানে এই ফর্মুলা হবে এইটা, তাই না? যে জাস্ট যে কন্ডাক্টরটা মুভ করছে তার দুই মাথার পোটেনশিয়াল চাচ্ছি, এই জন্য এর বাম পাশটা 1 আর ডান পাশটা সোর্স। সো আমি এটার জন্য ফর্মুলা যেটা লিখবো সেটা হচ্ছে, প্রথমে এটা লিখেছি ইউ ক্রস বি, ওকে, ডট ডিএল লেখার কথা। তো এখানেও কি ডিএল লিখবো? আমি যদি আর যেটা আছে, ঠিক আছে, প্রথমে ডিএল লিখি, কোনো অসুবিধা নেই। এখন ভ্যালুগুলোতে আমি বসাতে চেষ্টা করি। আচ্ছা, প্রথম কথা হলো যে মানে V12 চাচ্ছি, দ্যাট ইজ 1 আগে আছে, তাহলে 1 এর অবস্থান যাবে উপরে, সো এটা 0.1 উপরে যাবে এটা। আর দূরবর্তী মাথাটা আছে এই যে এখান থেকে কত দূরে, 40 সেন্টিমিটার দূরে, তাহলে 0.4 যাবে নিচে। এখন আমি ডাটাগুলো সব বসানোর চেষ্টা করি। প্রথম ইউ ইজ গিভেন, এটা হলো জেড ক্যাপ 5, আর পি কিন্তু দেখো ডাইরেক্ট দেওয়া নাই, কিন্তু যে কারেন্ট দিয়ে তৈরি হচ্ছে ওই কারেন্টটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা সিম্পল ফর্মুলা, মিউ কিছু বলা না থাকলে এর ধরবো আর কি। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর দূরত্বে কোনো বিন্দুতে আমি বি ক্যালকুলেট করছি, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর এটা ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন বোঝাই যাচ্ছে যে এটা তোমার ডান হাত নিয়ম, মানে এটা বোর্ড সেদ্ধ করে বা সারফেস ভেদ করে ভিতর দিকে, সো এটা ফাই ক্যাপ। ওকে, হোয়াট অ্যাবাউট ডিআর একটু খেয়াল করো যে এই যে এইটার উপরে, এটা যে মেটাল রডটা আছে, মেটাল রডের উপরে একটা ছোট লেন্থ কিন্তু ডিআর বা ডিএল আর কি এখানে। তো আমি এই যে এই ছোট একটা লেন্থ নিয়েছি, ওটা মনে করে ছোট হাতের আর দূরত্বে নিয়েছি, দ্যাট ইজ এটা ছোট হাতের আর। ওকে, তাহলে এটা হয়ে যাবে যে ডিএল যেটা হবে সেটা কি হবে? সেটা হবে আর ক্যাপ ডিআর। ভেরি সিম্পল। আচ্ছা, এখন কিন্তু শুধু মান বসানো ছাড়া আমার বিশেষ কোনো কাজ নাই। সো ইফ উই রাইট, এন হচ্ছে যে এটা 0.4, এটা 0.1, ইউ হচ্ছে জেড ক্যাপ 5, তার সাথে ক্রস হচ্ছে মিউ নট, এখানে আই এর মান 10 বসালাম, 2 পাই আর, আর হচ্ছে ভেরিয়েবল, আর এখানে এই পুরাটার সাথে ডট হচ্ছে আর ক্যাপ ডিআর। তা তুমি প্রথমে ভেক্টরগুলো সব রিজলভ করে ফেলবা, এখানে পাই ক্যাপ আছে। তো ভেক্টর দেখো যে জেড, এখানে ভেক্টরগুলো কি আছে? একটা হলো জেড ক্যাপ ক্রস, এখানে হচ্ছে পাই ক্যাপ, ওকে, এই পুরাটার সাথে আর ক্যাপ। তো জেড ক্রস পাই মানে কি? জেড ক্রস পাই মানে মাইনাস আর হ্যাঁ, তাহলে মাইনাস আর ক্যাপ, তার সাথে আরেকটা আর ক্যাপ, তার মানে এটা কিন্তু -1। তার মানে সবগুলো ভেক্টর যদি তুমি মানে রিজলভ করে ফেলো তাহলে এটা মাইনাস একটা মাইনাস সাইন আসবে বাইরে। আর এখানে 0.4, 0.1 এখন সব সংখ্যা,
বাকি যা আছে, কিন্তু এই যে 1/r ছাড়া বাকি সবগুলো বাইরে নিয়ে আসা যায়, তাহলে ওটাও করি আমরা। 1/r ছাড়া বাকি সবগুলো আমরা বাইরে নিয়ে আসতে পারবো, ইজ ইকুয়াল টু, তাহলে কি কি আছে দেখি, 5 আছে, ইন্টু হচ্ছে মিউ নট আছে, ইন্টু 10 আছে, ডিভাইডেড বাই 2 পাই আছে। ওকে, আর ভিতরে হচ্ছে অনলি 1/r dr। আই থিঙ্ক আর করে না দিলেও হবে। 1/r এর ইন্টিগ্রেশন হচ্ছে লন আর, ন্যাচারাল লগ অফ আর। ওকে, তাহলে ন্যাচারাল লগ অফ আরে যে দুইটা এলিমেন্ট বসাবো হিসাব করবো। স্যার মাইনাসটা একটা বাইরের মাইনাস আছে অবশ্যই, এই যে অবশ্য সম্পূর্ণ হিসাব করার পরে ওই মাইনাসটা থাকবে না, হ্যাঁ, ওটা রিজলভ হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তো যা আসে ওইটাই অ্যান্সার। এটা প্রবাবলি এই ধরনের একটা আনসার হওয়ার কথা, 14-র কাছাকাছি, 13.9, এবং এটা মাইক্রোভোল্টে। ওকে, বলো এটা বুঝতে কোথায় অসুবিধা আছে? আচ্ছা, আরেকটা এটা হলো যে মানে এই ধরনের কোথায় মানে তোমার দেখেন তো ফর্মুলার সংখ্যা কম, হ্যাঁ, প্রথমত ফ্যারাডেজ ল দিয়ে ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ফর্ম এগুলো দিয়ে, আর মুভিং কন্ডাক্টর ইন এ ফিল্ড, যে ধরনের অঙ্ক করা হলো এই ধরনের অঙ্ক করলেই তো অঙ্কটা ডাইরেক্ট কমন না পেতে পারো, কিন্তু কনসেপ্টটা আলাদা কিছু না আর কি। ওকে, এই ব্যাপার। তো লেট আস প্রসিড। আরেকটা অঙ্ক দেখি আমরা এখানে। তো স্টার্টিং ফ্রম কন্টিনিউটি ইকুয়েশন শো দ্যাট দিস। ওকে, তো কন্টিনিউটি ইকুয়েশনটা তাহলে আগে লিখতে হবে। বলো কন্টিনিউটি ইকুয়েশন কি ছিল? একটু আগে বলছো কিন্তু একদম না। হ্যাঁ, দেখি আর কার মনে আছে, অন্যরা মানে মানে সবাই একসাথে কথা বলবো। তোমাকে তো জিজ্ঞেস করা হয়, তোমাকে জিজ্ঞেস করা হয় নাই তো, মানে একটু আগে লিখছে, আগের পেজে লেখা হয়েছে আর কি। হ্যাঁ, বলো দিন মোহাম্মদ হিমেল, তোমার মনে আছে কিনা? এই যে একটু আগে লিখছি আমি এটা, দিন মোহাম্মদ হিমেল, এই যে আগের পেজে যেটা লেখা হয়েছে ওইটাই বলো আবার দেখি, বা তোমার খাতা দেখেও বলতে পারো। তুমি আসো এখানে, বলো। জি স্যার। হ্যাঁ বলো। জি স্যার। হ্যাঁ, পারবা? তুমি এত উল্টাছো কেন? তুমি একটু আগে তো আগের পেজেই তো করলাম, ওটা লিখছো না এখন? জয়েন করতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার আসলে তুমি মানে একটু ডিসকন্টিনিউয়াস এখানে, তোমার বলতে পারবে না মনে হয়। আচ্ছা, এই সেম তানভীর শুভ, তুমি পারবা? এই সেম তানভীর শুভ, স্যার আমিও স্যার জয়েন করতে স্যার একটু লেট করে ফেলেছি স্যার। তো জয়েন করতে লেট করে ফেলছো, তো এটা কি হলো তাহলে? স্যার স্যার চার্জ কোয়ান্টিটির ইকুয়েশনটা আচ্ছা, তোমাকে তো আর বলতে বলি নাই, তোমার তো সময় শেষ। বন্ধ করো, মাইক বন্ধ করে দাও। খালিদ বিন সাদিক, খালিদ বিন সিদ্দিক বলো দেখি, আসো এখানে? জি স্যার। হ্যাঁ, বলো। কন্টিনিউ এই মাত্র বলো। না, তুমি ডিফারেনশিয়াল ফর্ম, ইন্টিগ্রেশন অফ কন্টিনিউটি ইকুয়েশন অলওয়েজ ডিফারেনশিয়াল ফর্ম, নট ইন্টিগ্রেশন। মানে আগের পেজেই তো লেখা হইলো, এই জন্য জিজ্ঞেস করছি, অথবা তুমি তোমার খাতা দেখেও বলতে পারো, কোনো সমস্যা নাই। এই যে একটু আগের অঙ্কটাতে এটা করলাম তো। স্যার আমি কি স্যার বলতে পারবো স্যার? আমি আমার খাতা থেকে বের করেছি স্যার। না না, তুমি বলতে পারবে না, জি স্যার। মাইক বন্ধ করো। স্যার ডেল ডট জে ইকুয়াল টু মাইনাস হ্যাঁ, ডেল ডট জে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল রো ভি বাই ডেল। হ্যাঁ ঠিক আছে, এবার হ্যাঁ, ডেল রো ভি বাই ডেল টি। ওকে, তুমি মাইক বন্ধ করে দাও। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে তো যেহেতু বলছি স্টার্টিং উইথ কন্টিনিউটি ইকুয়েশন, তার মানে তো তোমার একটা পুরোপুরি হিন্টস দিয়েই দিছে, হ্যাঁ, যে তুমি একদম কন্টিনিউটি ইকুয়েশনটা আগে লিখে ফেলবা। এখন এই কোয়ান্টিটিক ইকুয়েশন থেকে তোমাকে এটা টাইপ করতে হবে। তো একটা জিনিস দেখছো, একটা অংশ কিন্তু হয়েই আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করবো, তো একটা অংশ অলরেডি দেওয়াই আছে আর কি, মানে যে ডেল রো ভি বাই ডেল টি ওটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, তাহলে বাকি অংশটা
এই মানে ডেল ডট জে এই থেকে আসবে। সো উই ক্যান রাইট, এর পরের লাইন কি লিখবো তাহলে? পরের লাইন যেটা খেয়াল করো যে জে কে কিন্তু আমি খুব সহজে রো ভিতে দিতে পারি। কিভাবে? প্রথমে ফিল্ডে যাও। ওকে, তো ফিল্ডটা কি? ফিল্ডটা হচ্ছে ডেল ডট ফিল্ড। জে মানে কি? জে মানে হচ্ছে এখানে লক্ষ্য করো যে এপসাইলন যাইতে বলছে, তাহলে এপসাইলন জে মানে কি? জে মানে অ্যাকচুয়াল ফর্মুলা কি? এখানে এখানে হচ্ছে যে সিগমা, ঠিক আছে, ই, তাই না? এটা সবাই জানি, যে মানে সিগমা ই। 3 রকম ডেনসিটির ডেরিভেশন আমি কিন্তু মনে রাখতে বলছিলাম, ঠিক আছে? একটা হলো যে তুমি যদি কারেন্ট দিয়ে বলো, ঠিক আছে, তাহলে কারেন্ট ডেনসিটি ডি ইজ ইকাল টু, এটা হলো যে এপসাইলন ই, এটা একটা। আর একটা হলো বি ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি ইজ ইকাল টু মিউ এইচ, এটা আরেকটা। ওকে, এবং আরেকটা হলো কারেন্ট ডেনসিটি জে ইজ ইকাল টু সিগমা ই, এটা আরেকটা। সো দিস থ্রি, এগুলো সবগুলোর কিন্তু একটা কমন বৈশিষ্ট্য হলো যে এটা লেফট সাইডটা কোনো না কোনো ডেনসিটি, খেয়াল করছো? লেফট সাইডটা কোনো না কোনো ডেনসিটি, আর রাইট সাইড হচ্ছে ইন্টেন্সিটি ফিল্ড। যেমন ডি ইজ ইকাল টু, আমি বাম পাশে লিখছি যে মানে কারেন্ট, এইটা তোমার ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, আর রাইট সাইড কিন্তু ইলেকট্রিক ফিল্ড। দ্বিতীয়টা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফিল্ড। আর এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি, এটা হলো এই মানে ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড ঠিকই, কিন্তু সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে প্রথমে আমি এটাতে যাবো, ঠিক আছে? আর এটা এই পাশে নিয়ে আসো, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে ডেল রো ভি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তুমি যদি এখানে ইটাকে আবার ডিতে নাও, তাহলে ক্ষেত্রে কি হবে? এটাতে ডিতে দিলে এখানে হয়ে যাবে এপসাইলন মানে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন ডি। এটা একটা মজার অঙ্ক, বাট খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এই যে ইজ ইকুয়াল টু 0। দেন এখান থেকে দেখো যে এটা এবার এই পাশে নিয়ে আসি, প্রথমে নিয়ে আসি এটাকে ডেল রো ভি ডিভাইডেড বাই ডেল টি। আর দ্বিতীয়টাকে একটা কাজ করি, কাজটা হলো যে এখানে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন বাইরে নিয়ে আসি, আর এখানে থাকছে ডেল ডট টি ইকুয়াল টু 0। ডেল ডট ডি মানে কি? রো ভি, গসেস ল। তাহলে এখান থেকে বসাই দেবো, তাহলে ডেল রো ভি ডিভাইডেড বাই ডেল টি প্লাস হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন রো ভি ইজ ইকুয়াল টু 0। এইটা প্রমাণ করতে বলছে, দেখো। তার মানে একটা অংশ এটা হয়ে গেল আমাদের, ঠিক আছে? এটা একটা অংশ হয়ে গেল। তার সেকেন্ড পার্ট যেটা বলছে সেটা হচ্ছে এখন এটাকে মানে সলভ করো, এটাও বলছে সলভ করে এখানে শো দ্যাট রো ভি ইজ এক্সপোনেনশিয়ালি ডিকেইং। হ্যাঁ, তো সলিউশন একটা, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। তো সাধারণত আমরা যে সমস্ত নোটেশনে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি, এখানে নোটেশনে শুধু ভ্যারিয়েবল গুলো চেঞ্জ। দেখো ওয়াই জায়গায় রো ভি আছে, আর তুমি যদি এক্স দিয়ে করে অভ্যস্ত হও তাহলে এক্স জায়গায় টি আছে। এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অনেকভাবে সলভ করতে পারো, ঠিক আছে? তুমি অক্সিলারি ইকুয়েশন ধরে করতে পারো, ভ্যারিয়েবল সেপারেশন ধরে করতে পারো, তারপর ফার্স্ট অর্ডার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ দিয়ে করতে পারো, যা খুশি। ওকে, তাহলে সবচেয়ে সোজা মনে করো যে ভ্যারিয়েবল সেপারেশন, এক জাতীয় ভ্যারিয়েবল গুলো এক পাশে নিয়ে আসা। ওকে, তাহলে এখানে এটা করতে পারি আমরা, ডেল রো ভি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস সিগমা বাই এপসাইলন রো ভি। তাহলে এখান থেকে আমি যে 1/, ঠিক আছে, রো ভি ডেল ভি লিখে ফেলি, তাহলে 1/, রো ভি ডেল ভি, ঠিক আছে? আচ্ছা, ইজ ইকুয়াল টু এখানে কি হবে? মাইনাস সিগমা বাই এপসাইলন ইন্টু ডেল টি। এখানে সিঙ্গেল ভেরিয়েবলের রেসপেক্টে হচ্ছে এই জন্য আমরা ডেলটাকে ডি বানিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এই যে নাও ইন্টিগ্রেট, তাহলে এটা যদি বাম পাশটা ইন্টিগ্রেট করি তাহলে এটা হয়ে যাবে লন রো ভি, তাই না? আর রাইট সাইড হচ্ছে এটা হচ্ছে মাইনাস সিগমা বাই এপসাইলন টি। তো সাধারণত সলিউশনের মধ্যে যদি এমনিতে সলিউশনের মধ্যে যদি লন একটা থাকে তাহলে কনস্ট্যান্ট ধরার সময় লন ধরা ভালো আর কি, ঠিক আছে? তাহলে এটা কি হবে? লন সি। তাহলে শুধু রো ভি এর এক্সপ্রেশন বের করতে পারছি, কিন্তু শো দ্যাট রো ভি ইজ এক্সপোনেনশিয়ালি ডিকেইং, তাহলে শুধু রো ভি ইজ ইকুয়াল টু, তাহলে এটা কি হবে? e টু দি পাওয়ার
এটা এর পাওয়ারে চলে যাবে। হ্যাঁ, তার মানে এটা সিগমা ডিভাইডেড বাই এপসাইলন ইনটু টি, আর এটা কি হবে, এটা এর পাওয়ারে যাবে, তার মানে শুধু সি। ঠিক আছে, ইনটু, তাহলে ইনটু হবে, কারণ হলো লন নিয়েছি তো, এটা ইনটু হয়ে যাবে। ওকে, তার মানে সি ইনটু সামথিং। তাহলে এখান থেকে তো পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে, তাই না, যে এটা সি ইনটু সামথিং বলি। ওকে, তো এখান থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং, যেটা ফার্স্ট টার্মটা প্রমাণ হয়ে গেল। সেকেন্ডটা বলছে এটা টাইম কনস্ট্যান্ট বের করো। টাইম কনস্ট্যান্ট হলো টি এর নিচে যে টার্মটা থাকে, তাহলে টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, আমরা এগুলো একটু মানে আগের সাবজেক্টগুলোর কনসেপ্ট তো, যেমন তুমি ডিসি সার্কিটে করছো, তো ইউ ক্যান রাইট ইট ডাইরেক্টলি। এখন নিয়ম কি, নিয়ম হলো যে টি এর নিচে যে টার্মটা থাকে এটা হয়ে যাবে এপসাইলন ডিভাইডেড বাই সিগমা টি বাই টাউ, এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। তো এখানে তো মানে টি এর কোএফিসিয়েন্টকে উল্টালেই টাইম কনস্ট্যান্ট হয়, উল্টাতে মানে নিচেটা উপরে উপরটা নিচে দিলে তখন এটা টাইম কনস্ট্যান্ট হয়ে যায়। ওকে, তো এটা একটা ভালো অঙ্ক, এটা প্র্যাকটিক্যালি অনেক সময় লাগে আর কি। তোমরা যে সামনে অনেক জায়গা আছে, যে কোনো জায়গায় কাজ করতে গেলে দেখবা যে হঠাৎ হঠাৎ কোনো না কোনোটা লেগে যাচ্ছে, তখন মনে পড়ে আছে তো এটা আন্ডার লেভেলে পড়ছিলাম কোনো এক সময়। যদি তুমি ইলেকট্রিক্যাল ফিল্ডে থাকো, তো দেখবা যে হঠাৎ কোনো একটা জিনিস কাজে লেগে যাচ্ছে, যেটা বহু বছর আগে পড়ছিলাম, ওই সময় গুরুত্ব দিই নাই, কিন্তু হঠাৎ লেগে গেছে। হ্যাঁ, তো এরকম অনেক কিছুই পাবা, তার মধ্যে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো তো করবাই, সাথে সাথে যদি মনে হয় যে আরো অঙ্ক করতে চাও, তাহলে টেক্সট বইয়ের থেকে অনেক অঙ্ক দেখতে পারো আর কি। টেক্সট বইয়ে কিন্তু ভালো ভালো অঙ্ক আছে, এবং আমি এই টেক্সট বইটা আমি চুজ করছি তার একটা বড় কারণ হলো এখানে কিন্তু বিশ্রী টাইপের অঙ্ক নাই, সব নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর সুন্দর অঙ্ক। তুমি একই সাবজেক্টের অন্যান্য অনেক বই দেখবা যে মানে খুব বাজে বিশ্রী ধরনের অঙ্ক আছে, মানে খুব ক্রিটিক্যাল হিসাব বা তোমার সবকিছু মানে একটু কটমটে টাইপের আর কি। কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। এটা অবশ্য টেক্সট বই থেকে নেওয়া না, সবগুলো টেক্সট বই থেকে নেই নাই, তো বেশিরভাগ টেক্সট বইয়ের, কারণ টেক্সট বইয়ের অঙ্কগুলো আমি খুব পছন্দ করি, খুব ভালো ভালো অঙ্ক আছে এখানে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক এখানে আর কোনো জিজ্ঞাসা থাকার কথা না আর কি। সো লেট আস প্রসিড। আচ্ছা, এইবার আমরা মানে আমাদের যে চ্যাপ্টারটা রিসেন্টলি করেছি ওইটাতে পেয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আর কি। আচ্ছা, এখানে অবশ্য একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে খুব বেশি আমরা আগাইতে পারি নাই, মাত্র একটা লসলেস মিডিয়ামের থিওরিটা পড়ছি আর কি। ফর দিস রিজন এখানে খুব বেশি অঙ্ক হবে না, তবে লসিটা শেষ করার পরে একটু বেশি অঙ্ক হবে, অ্যান্ড দ্যাট ক্লাস মে বি লেন্দি আর কি। আজকে ক্লাস খুব বেশি অঙ্ক পাইনি আমরা, ঠিক আছে, এখানে খুব বেশি নাই। আচ্ছা, তো এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলা হচ্ছে যে এটা একটা ম্যাগনেটিক ফিল্ডে আছে, এটা কিন্তু একটা ভেক্টর, সো আমি ভেক্টর সাইন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, কি কি চাচ্ছি সেটা দেখি। ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম বলা হচ্ছে যে ডিরেকশন অফ দ্য ওয়েভ প্রপাগেশন, এইটা মুখোমুখি হয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় যে এইটা কিন্তু মানে তোমরাই বলতে পারবা, এই তোমরা কিন্তু মানে যাকে জিজ্ঞেস করে সেই বলো যে জাস্ট এখানে আসো কিনা, এই জন্য না পারলে কোনো লজ্জা নাই, কারণ হচ্ছে যে তুমি যদি না পারো অনেকেই পারে না আসলে। হ্যাঁ, সো ওইটা লজ্জার কিছু নাই। মনে করো অন্য কাউকে জিজ্ঞেস করছে, মানবেন্দ্রনাথ রায়, তুমি এই এক্সপ্রেশন দেখে বলতে পারবা যে এটার প্রপাগেশন কোন দিকে? এটা ওয়াই দিকে। ভেরি গুড, এই তো পারছো। হ্যাঁ, তাহলে এর রেজাল্ট ডাইরেক্ট লিখে দেবো, পজিটিভ ওয়াই। সো লেট আস রাইট এ ইজ ইকুয়াল টু, এর রেজাল্ট হচ্ছে যে ডিরেকশন ইজ পজিটিভ ওয়াই। ওকে, তো লিখে ফেলো, তো ডিরেকশন হলো পজিটিভ ওয়াই, বাস, এটা মুখোমুখি হয়ে গেল। কিভাবে বুঝলাম? এই যে এইটা দেখে ডিরেকশন, এই যে এই জায়গায় যা থাকে এইটা কিন্তু অলওয়েজ ডিরেকশন, ডিরেকশন অফ প্রপাগেশন, ডিরেকশন অফ প্রপাগেশন। খুব সোজা, এই পোর্শনটা আসলে অন্যগুলোর তুলনায় অনেক সোজা, ফর্মুলাগুলো সামনে থাকলে দেখবে একদম মুখোমুখি হয়ে যাচ্ছে প্রায়। তাহলে এটা পজিটিভ ওয়াই ডিরেকশন। আচ্ছা, এবার হলো ফেজ ভেলোসিটি। আচ্ছা, ফেজ ভেলোসিটি যদি বের করতে হয় একটা জিনিস দেখো, ফেজ ভেলোসিটি হচ্ছে ইউপি, ফেজ ভেলোসিটি হচ্ছে ইউপি। তো ইউপি এখানে তো এই যে 10⁸ যেটা দেওয়া আছে, এটার পরিচয় কি? এটা ওমেগা, আর এটার পরিচয় কে। ঠিক আছে, তাহলে এটা তো আমরা ইউপি এর ফর্মুলা এমনি জানি, ওমেগা বাই কে। ওকে,
তাহলে ওমেগা বাই কে এখান থেকে ভ্যালু বসিয়ে দিলে হয়ে গেল, এটা মুখোমুখি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওমেগা হচ্ছে 10⁸ ডিভাইডেড বাই কে হচ্ছে 0.5। সো এখানে যা আসে ওইটা অ্যান্সার হবে। প্রবাবলি এটা 2, এটা মুখোমুখি হয়ে যায়, যে উপরে চলে গেলে 2 হয়ে যাবে 0.5টা। সো 2 × 10⁸। ওকে, তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে সেকেন্ডটা হয়ে গেল। তো ওয়েভ লেন্থ, আচ্ছা ওয়েভ লেন্থ একটা জিনিস দেখো, তোমার যদি কে জানা থাকে তাহলে কে এর সাথে ওয়েভ লেন্থের সম্পর্ক তো একেবারে ইজি একটা সম্পর্ক, সবারই জানা উচিত। মার্দিয়া হাসানাত, তুমি কি সম্পর্কটা বলতে পারবা যে এর সাথে রিলেশনটা কেমন? কে এর সাথে ল্যামডার রিলেশন, দ্যাট ইজ ওয়েভ লেন্থের রিলেশনটা কেমন? স্যার 2π/k। ভেরি গুড। 2π কে হচ্ছে বাই কে হচ্ছে ল্যামডা। হ্যাঁ, তাহলে এখানে কে তোমার এখানে জানা আছে, ল্যামডা বের করতে হবে। ওকে, তাহলে এটা পরে পেজে করি। তাহলে এটা হয়ে যাবে সি ইজ ইকুয়াল টু, সি এর আনসার, তাহলে সি এর আনসার হচ্ছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই কে, এন্ড কে ইজ হিয়ার 0.5। ওই যে ইকুয়েশন থেকেই তো কে পাওয়া যাচ্ছে 0.5। ওকে, তাহলে কে এটা হলো 2π ডিভাইডেড বাই 0.5। এটা এগেইন উপরে চলে গেলে, ঠিক আছে, এখানে এটা ভ্যালু বসাই দিব, তাহলে এটা কত আসে 4π। ওকে, এটার ইউনিট হচ্ছে মিটার, ঠিক আছে, এটা হলো যে এটা ইউনিট মিটার, কিন্তু এটা ওয়েভ লেন্থ সরাসরি মিটার। ওকে, আচ্ছা আর কি চাচ্ছিল এখানে, আমরা একটু দেখে আসি আগে যে আর কি চাই। আচ্ছা, তাহলে এটা হলো ওয়েভ লেন্থ পেয়ে গেছি। আচ্ছা, রিলেটিভ পারমিটিভিটি, এটা রিলেটিভ পারমিটিভিটি। আচ্ছা, এখানে একটা মানে রিলেটিভ পারমিটিভিটি একটু মানে করি, একটু ব্যাখ্যা করে আসি আগে, হ্যাঁ, তারপর আমরা এটা ফিরবো আবার। আচ্ছা, একটা দেখো, তুমি ইউপি থেকে বেশ কিছু জিনিস তুমি পেতে পারো আর কি। তো ব্যাখ্যাটা দেখে অঙ্ক করার সময় খুব লাগে এই রিলেশন গুলা। যেমন উই নো যে ইউপি ইজ ইকুয়াল টু রিক্টরে যেটা লিখলাম এটাই লিখি, ওমেগা বাই কে, না এটা লিখছি আমরা। বাট হোয়াট অ্যাবাউট কে? কে এর সাথে কিন্তু ওমেগা রিলেশন হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই হোয়াট? কে মানে হচ্ছে, মনে আছে তো, ওমেগা রুট ওভার মিউ এপসাইলন। তাহলে ওমেগা ওমেগা ক্যান্সেল হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে যে 1/স্কয়ার রুট অফ মিউ এপসাইলন। আচ্ছা, এবার শুনো ভালো করে। ইন এয়ার যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে লাইটের ভেলোসিটিতে চলে, এই জন্য ইন এয়ার ইউপি আর সি একই। সি হচ্ছে আলোর বেগ, ওই যেটাকে আমরা 3 × 10⁸ বলি, এটা একটু কনস্ট্যান্ট টার্ম। যে কোনো জায়গায় সি থাকলে ওটা তুমি অবশ্যই 3 × 10⁸ লিখতে পারবা। আচ্ছা, তো যেহেতু ইন এয়ার ইউপি ইজ ইকুয়াল টু সি, দেয়ারফর এই ফর্মুলাটা সি এর জন্য যদি লিখতে চাই তাহলে সি ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট 1/√ওভার মিউ নট এপসাইলন নট। কারণ হলো এয়ারের জন্য এয়ারের মিউ হচ্ছে মিউ নট, আর এয়ারের এপসাইলন হচ্ছে এপসাইলন নট। তাহলে এটা কিন্তু একটা বেসিক ফর্মুলা, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা। আচ্ছা, এবার আরেকটা মজার কথা বলি, খেয়াল করো। আমি যদি ইউপি কে আরেকটু রিঅ্যারেঞ্জ করি, দ্যাট ইজ ইউপি ইজ ইকুয়াল টু 1/, এই যে এটা একদম ফার্স্ট লাইনটা লিখছি আবার, হ্যাঁ, তাহলে এখানে স্কয়ার রুট অফ মিউ কে আমি লিখি মিউ নট মিউ আর, আর এপসাইলন কে লিখি এপসাইলন নট এপসাইলন আর। তাহলে এখানে একটা কাজ করব, কাজটা হচ্ছে এই যে এখানে নট গুলোকে একসাথে করে স্কয়ার রুটের মধ্যে নিয়ে নিই, তার মানে হচ্ছে মিউ নট হচ্ছে এপসাইলন নট, আর তার সাথে তুমি এটা আলাদা রাখো, ঠিক আছে। তাহলে মানে এটা স্কয়ার রুট অফ হোয়াট, বাকি দুইটা, দ্যাট ইজ এপসাইলন আর মিউ আর। এখন এই উপরের বক্সটা থেকে চিন্তা করলে এটা কিন্তু সি আসলে, তাহলে আমরা লিখতে পারবো যে ইউপি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ এখানে মিউ আর এপসাইলন আর। দিস ইজ অলসো এ ফর্মুলা। ওকে, আচ্ছা, আরেকটু আমরা এটাকে করতে পারি আর কি, হ্যাঁ, যে এটাকে ছোট করতে পারি, কিন্তু যদি আমার একটা ইনফরমেশন জানা থাকে। মনে রাখবা, কোনো একটা ম্যাটেরিয়ালকে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলা হয় যদি নন ম্যাগনেটিক,
একটা ডেফিনেশন, কিন্তু এটা খেয়াল রাখবো। নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা যদি কোনো মানে কোনো ম্যাটেরিয়ালের জন্য আমরা বলি যে একটা ম্যাটেরিয়াল নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাহলে ধরে নিবা যে ওইটার মিউ আর হচ্ছে 1। অর্থাৎ যে সমস্ত ম্যাটেরিয়ালের, ঠিক আছে, মনে করো যে তোমার পারমিয়েবিলিটি, এয়ারের পারমিয়েবিলিটি সমান, তারই তো মিউ আর 1। কারণ মিউ আর হচ্ছে রিলেটিভ যেটা, সেটা হচ্ছে যে এয়ারের পারমিয়েবিলিটির তুলনায় কত গুণ, তো সমান, তার মানে 1। তাহলে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য এই ফর্মুলাটাকে ইউভি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ এপসাইলন আর। এটা কিন্তু মানে অ্যাকচুয়াল ফর্মুলা এই বাম পাশের বক্সটা, কিন্তু এটা হচ্ছে মানে কাস্টমাইজড ফর নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল যদি শুরুতে উল্লেখ থাকে যে এটা একটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দেন উই ক্যান ইউজ দিস অলসো। ওকে, আবার শেষের থেকে সুন্দর একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ইউপি ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট ইউপি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এপসাইলন আর। মনে রাখবা এটা কিন্তু নন ম্যাগনেটিকের জন্য ফর্মুলা, এটা হলো নন ম্যাগনেটিক। নন ম্যাগনেটিক যদি প্রশ্নে উল্লেখ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করতে পারবা। ওকে, তাহলে এইটা দেখো, এখন আমাদের অঙ্কটাতে ফিরে আসি। এই অঙ্কটাতে কিন্তু যে ডি নাম্বারে এটা বলছে যে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল। হ্যাঁ, তার মানে তোমার যে তোমার ইউ জানা আছে, আর সি তো একটা কনস্ট্যান্ট টার্ম 3 × 10⁸। ইউ কিন্তু পেয়েছো, এই যে 2 × 10⁸। সি জানো, তাহলে ইউপি জানো, সি জানো, তা তোমার দরকার রিলেটিভ পারমিটিভিটি। ঠিক আছে, তাহলে রিলেটিভ পারমিটিভিটি এখন এটা লিখতে পারবো। ওকে, তাহলে এটা ছিল ডি নাম্বারে। তাহলে রিলেটিভ পারমিটিভিটি, let the relative permittivity epsilon r, that is epsilon r is equal to 1. হোয়াট, এটা দরকার আমার। তাহলে আমরা যে এইমাত্র যেটা ডিরাইভ করলাম ওটা কিন্তু ব্যবহার করতে পারো, যে ইউপি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই রুট ওভার, ঠিক আছে, এপসাইলন আর। আচ্ছা, এখানে কি নন ম্যাগনেটিক বলা ছিল প্রশ্নে? ইয়েস, এই যে নন ম্যাগনেটিক বলা আছে। তো যেহেতু নন ম্যাগনেটিক বলা আছে, এই জন্য ওইটা ডাইরেক্ট কাজ করবে, সমস্যা নাই। এই যে, তাহলে এখান থেকে তুমি এপসাইলন আর যদি এক পাশে আনো, তাহলে এটা হয়ে যাবে সি ডিভাইডেড বাই ইউপি হোল স্কয়ার। এটাও তুমি ডাইরেক্ট ইউজ করলে অসুবিধা নাই। কেউ যদি মনে করো যে এটা মনে আছে ডাইরেক্ট বসাই দিবা, তাহলে অসুবিধা নাই। বাট মানে জিনিসটা কি কোথেকে আসলে এটা একটু জানা থাকতে হবে। বিশেষ করে এগুলো বেশি ইম্পর্টেন্ট হয় হচ্ছে যে তোমার যদি ক্লাস রুমে এক্সাম হয়, এখানে তো অনেকেই এটা দেখে দেখে হয়তো লিখে দেবার কোথাও, কিন্তু ব্যাখ্যা না জানলে তুমি ক্লাসরুমের এক্সামগুলোতে অত ভালো করতে পারবে না। তো যাই হোক, এখন সি এর মান জানি, এটা কনস্ট্যান্ট টার্ম 3 × 10⁸, আর ইউপি আগের পেজে পেয়েছি 2 × 10⁸, তার হোল স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে এটা 1.5 হোল স্কয়ার। তো 1.5 হোল স্কয়ার মানে 2.25, 10⁸ কাটা যায়, তাহলে 2.25 এটা হয়ে গেল। আর একটা বাকি কি যেন দেখে আসি, ইলেকট্রিক ফিল্ড। এই দেখো, যে গতদিন বলছিলাম না যে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকলে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়, ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। তো এখানে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, তোমার ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। এটা ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন। তাহলে ওই যে দুইটা ফর্মুলা যেটা লিখে দিয়েছিলাম, ওই দুইটা ফর্মুলা আমাদের দ্বিতীয়টা ব্যবহার করতে হবে। ওকে, তো দেখি কি ছিল, এটা ই নাম্বার। আমার দরকার হচ্ছে এইচ ফিল্ড, ছিল হচ্ছে টাইম ডোমেনে, সো আমিও লিখবো টাইম ডোমেনে, কোনো সমস্যা নাই। আচ্ছা, নিয়ম হচ্ছে মাইনাস ইটা আগে লিখবো, লেখার পরে প্রথমে দেবো হচ্ছে প্রপাগেশনের ডিরেকশন, তার সাথে ক্রস করবো ই। তো প্রপাগেশনের ডিরেকশন ইকুয়েশন থেকে, স্যার ই হবে না স্যার এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রপাগেশন ডিরেকশন কোন দিকে? ওয়াই এর দিকে। তাহলে ই বের করতে চাই। ওকে, এইচ গিভেন আছে, ই বের করতে চাই। তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু প্রপাগেশনের ডিরেকশন ওয়াই, তাহলে লিখলাম ওয়াই ক্যাপ, তার সাথে পুরো এইচ দেখে থেকে বসাই দেবো যা ছিল। কত ছিল দেখে আসি একবার, 30 cos 10⁸ মাইনাস 0.5y, ঠিক আছে, ওটা বসাবো। তো 30, এটা ছিল হচ্ছে যে জেড ক্যাপ, 30 cos
এখানে আছে 10⁸ t মাইনাস 0.5y। এই তো প্রথমে তুমি এইগুলো রিজলভ করে ফেলো, ঠিক আছে? ভেক্টর গুলা, তাহলে ভেক্টর গুলো রিজলভ করলে কি হবে? এটা এক্স ক্যাপ হয়ে যাবে, তাই না? মাইনাস এক্স ক্যাপ, তাহলে মাইনাস এক্স ক্যাপ লেখা হবে। আচ্ছা, এখন ডাটাগুলো একটু দেখি তো কোন কোনগুলো আমার জানা দরকার। আচ্ছা, এটা জানা দরকার, এটা জানা নাই, তাহলে এটা বের করে নাও। হেয়ার এটা ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ মিউ ডিভাইডেড বাই এপসিলন। ওকে, তো এটা নন ম্যাগনেটিক বলা আছে, ঠিক আছে? সুতরাং এটা ওই যে গতদিন এটা ডেরাইভ করেছিলাম, কিন্তু এই যে 120 পাই ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ, ঠিক আছে, এপসিলন নট, এটা বসাই দিবা। ওকে, অবশ্যই এটা হিসাব করবা। এখানে এপসিলন নট তো ওই যে আগের স্টেপে বের করছে 2.25। ওকে, তাহলে এটা হয়ে যাবে, হিসাব করে যা হয় এটা বসাও। তারপর ওই ডাটাটা এই যে আগের এখানে বসাই দিবা। তাহলে ই হবে অ্যাকচুয়ালি মাইনাস এটা হচ্ছে বসাবা, ঠিক আছে? যে এখান থেকে এনে বসাবা। আচ্ছা, আগে মাইনাস এক্স ক্যাপ লিখি, তারপর হচ্ছে 30 এটা, আর বাকি যা আছে কজ অফ, অত এটা ওমেগা, অর্থাৎ 10⁸ মাইনাস পয়েন্ট কত ছিল, 0.5 হয় হয়ে গেল। খুব ইলাস্ট্রেটিভ অঙ্ক, বাট খুব মানে একদম সিকোয়েন্সিয়ালি পরপর করে দিতে হবে আর কি। তুমি কয়েকটা অঙ্ক করলেই অভ্যস্ত হয়ে যাবে, আসলে অঙ্কগুলো খুব সোজা। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা। এই ক্ষেত্রে ই দেওয়া আছে, এটা খেয়াল করো, ই গিভেন আছে, অঙ্কটা পড়ো ভালো করে। ই গিভেন আছে, অনেকগুলো জিনিস এটারও আমরা বের করবো আর কি। এবং এটা ফেজরে দেওয়া আছে, এটা ফেজরে দেওয়া আছে। তো একে একে দেখি এটা কি আছে। তো ই ইজ গিভেন, আচ্ছা, ফেজ ভেলোসিটি এটা ইউপিও গিভেন, এটা কিন্তু ইউপি। আর রিলেটিভ পারমিয়াবিলিটি কেস অফ দ্য মিডিয়াম এটাও গিভেন আছে। তো প্রথমত ওয়েভলেন্থ বের করো। হ্যাঁ, তো ওয়েভলেন্থ কিন্তু কে থেকে ডাইরেক্ট পাওয়া, কে যদি গিভেন থাকে তাহলে ডাইরেক্ট এমনি পাওয়া যায়। এখানে কে কোনটা, জেড এর কোফিসিয়েন্ট হচ্ছে কে, ঠিক আছে? তো জেড এর কোফিসিয়েন্ট কে, তাহলে এ নাম্বার এমনি বলি যে হোয়াট ইজ ই আর কি, ঠিক আছে? মানে ল্যামডা, এ নাম্বার হচ্ছে ওয়েভলেন্থ ল্যামডা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই কে, তার মানে এটা হবে টুয়াইস পাই ডিভাইডেড বাই 0.2। ওকে, তো যা আসে। আচ্ছা, বি নাম্বার হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওমেগা আর ই দেওয়া থাকলে তো ফ্রিকোয়েন্সি কিছুই না, ঠিক আছে? তো এখানে ওমেগা ডাইরেক্ট নাই, তার পরিবর্তে ইউপি দেওয়া আছে। ওকে, তাহলে আমরা তো জানি ইউপি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ফর্মুলাগুলো সব সামনে থাকলে বাকিটা ওই ই করে নেবা, যে এটা না হলে ওইটা ওইভাবে দেখে দেখে কোনটা ইউজ করা যায় শর্ট করে ধরে ফেলা যায়। তাহলে এফ ইজ ইকুয়াল টু ইউপি ডিভাইডেড বাই ল্যামডা, ঠিক আছে? জায়গায় রাখছি, অসুবিধা নেই। তাহলে এটা হলো, এটা বের করে দেওয়া আসে। তাহলে ইউপি হচ্ছে যে প্রশ্নে গিভেন আছে, এটা ইউপি, এটা 1.5 ইন্টু 10⁸। এবার সাথে যা আসে ওইটা বসাবো। এই এটা গেল। তারপর রিলেটিভ পারমিটিভিটি, তো এখান থেকে নন ম্যাগনেটিক বলা আছে, নো, কোথাও নাই। তাহলে তোমাকে মানে মিউ আর সহই বসাইতে হবে। ওকে, তাহলে এইবার যেটা হবে সেটা হচ্ছে যে ইউপি ইজ ইকুয়াল টু সি নাম্বার, ইউপি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই রুট ওভার মিউ আর কিন্তু রয়ে যাবে 1 না, এবার এপসাইলন আর। এবং এটার করসপন্ডিং ফর্মুলা যে তোমার যে এপসাইলন আর ইজ ইকুয়াল টু, এবারে একটা টার্ম বেশি হবে, 1 মিউ আর, এখান থেকে সি ডিভাইডেড বাই ইউপি তার হোল স্কয়ার। দেখো আগের অঙ্কটাতে 1 মিউ আর টার্মটা ছিল না, এই যে লেফট সাইড এটা। তো যেহেতু নন ম্যাগনেটিক বলা নাই, এই জন্য ওইটা একটা টার্মটা বেশি আসবে। তুমি ইউ ক্যান ইউজ দেম ডাইরেক্টলি, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন কিন্তু আমার সব ডাটা জানা, বসাইলেই হয়ে যাবে। আচ্ছা, লাস্ট হচ্ছে ডি নাম্বারে ম্যাগনেটিক ফিল্ড বের করো। তো ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকলে ম্যাগনেটিক ফিল্ড বের করা। তো খেয়াল করছো যে আমরা তো ওই এইটার ডিটেল গত ক্লাসে থিওরি ক্লাসে পড়েছি কিভাবে করতে হয়।
তাহলে লাস্ট হচ্ছে এটা আমরা তাহলে এবার লিখে ফেলি। প্রথমত এটা দরকার হচ্ছে এইচ ডি নাম্বারে, এইচ দরকার, এবং এটা ফেজরে, সো লেখি ফেজরে, কোনো সমস্যা নেই। তো এটা ফর্মুলা হচ্ছে 1 এটা, তারপর কি এটা ডিরেকশন অফ প্রপাগেশন। ডিরেকশন অফ প্রপাগেশন ইকুয়েশন দেখে বুঝবো কিভাবে? মনে আছে তো ইকুয়েশন দেখে কিভাবে বোঝে? তোমার ফেজরে দেওয়া আছে, ডিরেকশন অফ প্রপাগেশন কিভাবে বুঝবো? এমডি হুমায়ুন কবির বলতে পারবা? এমডি হুমায়ুন কবির, মানে এই যে এখানে হ্যাঁ ই দেখে ডিরেকশন অফ প্রপাগেশন বলতে পারবা কিনা? তুমি আসো এখানে? এমডি হুমায়ুন কবির তুমি আসো? তো বোঝার উপায় নাই। স্যার আছি স্যার, জি স্যার আছি স্যার। হ্যাঁ, তাহলে তুমি এখানে বলো যে মানে যে ই ইজিক্যাল টু ওয়াই ক্যাপ 10 ই টু দি পাওয়ার জে পয়েন্ট টু জেড, এটা হলো ইকুয়েশন। জি স্যার। হ্যাঁ, তা এখান থেকে বলো তো যে ডিরেকশন অফ প্রপাগেশন কি হবে? স্যার হচ্ছে জেড হবে স্যার। তো ডিরেকশন অফ প্রপাগেশন মানে পজিটিভ জেড না নেগেটিভ জেড? স্যার হচ্ছে আচ্ছা আচ্ছা, তুমি মাইক বন্ধ করে দাও, তোমার যেহেতু কনসেপ্টই আছে। দেখো আমি ব্যাখ্যা করি, যেহেতু তোমাকে তো আনসার করতে হবে পরীক্ষায়, কারণ উল্টায় পাল্টায় দেওয়া হতে পারে। তো তবে ডাইরেক্ট বই থেকে তো অঙ্ক হয়তো থাকতে পারে, কিন্তু ডাটা সব চেঞ্জ করে দেওয়া হবে। একটা মাইনাস প্লাস দিলেই তো ডিরেকশন ঘুরে যাবে। তুমি এইটাকে টাইম ডোমেনে যদি নিতা তাহলে কি হইতো? ধরো তুমি এটাকে টাইম ডোমেনে নিতে চাও, তাহলে এটা কি ওয়াই ক্যাপ 10, আর এখানে কি লিখতে কজ অফ ওমেগা টি, এটা একটা ভেক্টর, ঠিক আছে, ওমেগা টি এখানে প্লাস পয়েন্ট টু জেড। এইটা থেকে বোঝা যায় ডিরেকশন, এটা থেকে তো পরিষ্কার বোঝা যায়। এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তখন যে প্লাস আছে সো এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে, তার মানে এটা মাইনাস জেড এর দিকে তার ডিরেকশন। কারণ এইটা আর গিভেনটাতে একই, শুধু পার্থক্য হচ্ছে এটা টাইম ডোমেনে দেওয়া ছিল আর এটা গিভেন আছে ফেজার ডোমেনে। সো ফেজার ডোমেনে যদি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু চিহ্ন বদলায় নিতে হবে। এখানে তো ই টু দি পাওয়ার কি আছে দেখো, পয়েন্ট জে পয়েন্ট টু জেড, তাহলে এটা নেগেটিভ জেড ডিরেকশন হচ্ছে তার অ্যাকচুয়াল ডিরেকশন। ওকে, তাহলে ডিরেকশন অফ প্রপাগেশন যেহেতু মাইনাস জেড এর দিকে, এই জন্য এখানে মাইনাস জেড আগে লিখবো, মাইনাস জেড, তার সাথে ক্রস নেব হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। তাহলে কি ছিল যেন, ওয়াই ক্যাপ 10 না, ওয়াই ক্যাপ 10, আচ্ছা ই টু দি পাওয়ার জে পয়েন্ট টু জেড। ওকে, তাহলে এটা হিসাবে কি হয়ে যাবে, ডিরেকশনটা হয়ে যাবে এক্স এর দিকে, এক্স ক্যাপ, আর এটা হবে 10 ডিভাইডেড বাই ইটা ই টু দি পাওয়ার জে পয়েন্ট টু জেড। অনলি ইটা পেলেই হয়ে যায়, তাহলে ইটাটা ডান পাশে বের করি। ওকে, এখানে বের করে তারপর সেটা বসাই দিই, রাইট? তাহলে এটা হচ্ছে হ্যাঁ, এটা ইকুয়াল টু রুট ওভার মিউ ডিভাইডেড বাই এপসাইলন। তো যেহেতু তোমার এগুলো দেওয়া আছে, হ্যাঁ মানে ওই মিউ আর এপসাইলন আর এইগুলো তোমার জানা, এই জন্য এটাতে নিয়ে যাবা 120 পাই, আর এখানে আছে মিউ আর এখানে হচ্ছে এপসাইলন আর। এটা আমরা ডেরাইভ করেছি গত ক্লাসে, এখন তোমার সবই জানা, ঠিক আছে? সো জাস্ট এটা বের করে নিয়ে এই জায়গাটাতে বসাই দেবা, যা আসে। হ্যাঁ, এটা বসালে রেজাল্ট হয়ে যাবে। এনি কোশ্চেন? ওকে, তাহলে এখানে এইটা হচ্ছে যে আমরা ম্যাগনেটিক ফিল্ড কিভাবে একটা ইলেকট্রিক ফিল্ড থেকে পেতে পারি। ইজি কোশ্চেন, কিন্তু একটু 3-4টা করলেই দেখবা যে সব ধরনের অঙ্ক তুমি তো এখান থেকে পেয়ে যাচ্ছ, যে যত ধরনের অঙ্ক আছে এই খুব বেশি টাইপ নাই, এটা হচ্ছে খুব আর কি, খুব বেশি টাইপের অঙ্ক নাই, মানে লসলেসের জন্য অত বেশি টাইপ নাই। লসের জন্য হয়তো দেখা যাচ্ছে যে অনেকগুলো আসবে, আর কিছু অঙ্ক আছে যেগুলো তোমার ডিসাইড করতে হবে যে লসই না লসলেস। প্রশ্ন পড়ে দেখেই তুমি অ্যাট এ গ্ল্যান্স বলতে পারবে না এটা লসের করছেন নাকি লসলেসের করছেন। টেকনিক আছে, টেকনিকটা তো আমরা ইনশাল্লাহ ডিটেল থিওরিতে আগে আলোচনা করব, তারপর সেটাকে আমরা এখানে অঙ্ক করার সময় সেটাকে ব্যবহার করব। ওকে, আচ্ছা লেট আস সি দ্য নেক্সট প্রবলেম। কি এটা ফাঁকা কেন? ও আর তুলি নাই, সেই কয়টাই তাহলে, খুব বেশি নাই আর কি। হ্যাঁ, এই কয়টাই।
আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে করবো আর কি ইনশাল্লাহ। তো এই কয়টাই আছে। হ্যাঁ, লসলেসের জন্য এই 2-3টাই। হ্যাঁ, আর লসের জন্য বেশি হবে, এটা শিখবো আমরা ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা মানে একটু সংক্ষিপ্ত হলো, ঠিক আছে, কিন্তু মানে সবগুলো এখন পর্যন্ত আপ টু ডেট আমরা, ঠিক আছে, এই ব্যাপারে। আচ্ছা বলো, এনি কোশ্চেন আর প্রবলেম? স্যার সিটির জন্য আমাদের আজকে টিউটোরিয়াল পর্যন্তই থাকবে স্যার। ইনশাল্লাহ। হ্যাঁ, একটু বুঝে করবা, কিন্তু একটু বুঝে করবা, একটু তোমার ডাটাটা বা সামান্য একটু যেহেতু আনছিন, তো মানে সামান্য একটু কনসেপ্ট সেন্স থাকতে পারে, আকাশ পাতাল পার্থক্য হবে না। যা করছি ওটার বাইরে না। সাধারণত দেখা যায় কি যে পরীক্ষা দেওয়ার পরে যখন সলিউশন সম্পর্কে আলোচনা করি যে কিরকম, তখন কিন্তু ধরতে পারো যে আসলে খুব কঠিন না, কিন্তু অ্যাট এ গ্ল্যান্স ধরতে অনেক সময় সমস্যা হইতে পারে। তো এটা এতটুকু অনলাইনের ক্ষেত্রে একটু মেনে নিতে হবে, কিছু উপায় নেই। এটার জন্য কি প্র্যাকটিস করা যায় স্যার? বই থেকে করো, বই টেক্সট। আমি কিন্তু এটা সাবজেক্টটা একটু কঠিন, তো থিওরি কিন্তু আমি টেক্সটের বাইরে যাই না। যেমন অনেক সাবজেক্টে আমি টেক্সটের বাইরে যাই, কিন্তু এটাতে থিওরি আমি সবকিছু টেক্সটের মতো করে কাস্টমাইজ করে ফেলছি। অর্থাৎ অন্য বই থেকে পড়ালেও ওইটা আমি নোটেশন সব টেক্সটের মতো দেই, যদি কোনো একটা পোর্শন অন্য বই থেকে করি আর কি। এই জন্য টেক্সট এনাফ। টেক্সটে খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। হ্যাঁ, উদাহরণগুলো করো, তারপরে এটা অনুশীলনীতে ওই ধরনের অঙ্ক করো আর কি। এটা উলাবিস 7th এডিশন যে বইটা আছে, বেস্ট বুক ইলেকট্রোম্যাগনেটিক্স এর, মানে যতগুলো দেখছি, মানে সোজা বেস্ট বলা ঠিক হবে না, কারণ একেবারে 100% সবগুলো ভালো থাকে না, কিন্তু মোস্ট অফ দা টপিকস এই বইয়ে ভালো আছে। এই জন্য আমি বইটা তোমাদের জন্য নিয়েছি আর কি। অনেক কঠিন বই আছে, কিন্তু এটা অনেক সোজা। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, পরীক্ষার স্যার। পরে হ্যাঁ বলো। স্যার প্রবলেম একটু 65 এ যাওয়া যায় স্যার? 65 কি ছিল? হ্যাঁ বলো। স্যার লিমিটটা 0.4 কিভাবে হলো স্যার? মানে অল ডিস্টেন্স উইল বি মেজার্ড ফ্রম দ্য রেফারেন্স। তোমার এই যে ওয়্যারের অবস্থান থেকে মাপতেছো সব দূরত্ব। এবার তুমি বলো কি হবে? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রবলেম? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি না, শেষ করি, আর নেক্সট ক্লাস মেবি একটু বড় হবে। আজকেও সংক্ষিপ্ত হলো আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।